ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 18 এপ্রিল 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব হিমোফিলিয়া দিবস বা ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে 2024 পালিত হলো? এটা 17 এপ্রিল পালন করা হলো। বিশ্ব হিমোফিলিয়া দিবস একটি বিরল এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্তক্ষরণ ব্যাধি সম্পর্কিত একটি রোগ। বিশ্ব হিমোফিলিয়া দিবসের ভিত্তি 1889 সালে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। 17 তারিখ এটি প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক স্ল্যাবেলের জন্মকে সম্মান জানাতে এই দিনটি বেছে নেওয়া হয়েছিল। তো হিমোফিলিয়া রোগটা সম্বন্ধে একটু বলি। এটি একটা বিরল রক্তক্ষরণ ব্যাধি রোগ। শরীরে রক্তপাত বন্ধ করার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনের পরিবর্তনের কারণে রক্ত সঠিকভাবে জমাট বাঁধে না। এই কারণে এটা সমস্যা হয় এবং পুরুষদের মধ্যে এটা বেশি দেখা যায়। 3 ধরনের হয় হিমোফিলিয়া, এ, বি এবং সি, 3টে ভাগ আছে। 2024-এর থিম হচ্ছে ইকুইটেবল অ্যাক্সেস ফর অল, রেকগনাইজড অল ব্লিডিং ডিসঅর্ডার। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কবে জাতীয় কদলী দিবস বা কলা দিবস ন্যাশনাল ব্যানানা ডে 2024 পালিত হলো? এটা 17 এপ্রিল, এটাও পালন করা হলো। অ্যাকচুয়ালি এপ্রিলের 3য় বুধবার পালন করা হয় এটা প্রতি বছর, সেটা এবছর 17 তারিখ পড়েছিল। এই দিনটি যে কলা খাওয়ার যে পুষ্টিগুণ আছে, কম চর্বিযুক্ত কম ক্যালোরিযুক্ত যে খাবারটা, ফাইবার, পটাশিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ, যার মধ্যে B6, C এই সমস্ত থাকে, এই সম্পর্কে মানুষকে সচেতনতা জানাতে এই দিবসটা পালন করা হয় ন্যাশনাল ব্যানানা ডে প্রতি বছর এপ্রিলের 3য় বুধবার। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে কুয়েতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবাহ। তিনি এখন বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে ছিলেন শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহ। তিনি পদত্যাগ করার পর কুয়েতের আমির শেখ আহমদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবাহ তিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। তার জন্ম 1952 সালে। ইলিয়ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থের ওপর মনোযোগ দিয়ে ব্যবসার প্রশাসনে স্নাতক অর্জন করেছিলেন। কুয়েতের ফাইন্যান্স সেন্টার এবং কুয়েতের সেন্ট্রাল ব্যাংকে তার ভূমিকা ছিল এবং সেখানে তিনি কর্মজীবন করেছিলেন, কাজ করেছিলেন। এবং তিনি অর্থমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, প্রশাসনিক বিষয়ক প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং তেল মন্ত্রীর মতো একাধিক মন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং এই প্রধানমন্ত্রী হবার আগে তিনি বুরগান ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তো নামটা মনে রাখবে, একটু শক্ত বড় টাইপের নাম। কুয়েতের হচ্ছে তোমার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। রাজধানী কুয়েত সিটি, মুদ্রা কুয়েতি দিনার, অফিসিয়ালি ভাষা আরবি। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি ভারত পে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিয়োগ করেছে? উত্তরটা হচ্ছে নলিন নেগিকে। ভারত পে ফিনটেক কোম্পানি, যা ভারতীয় অর্থ প্রদানের ল্যান্ডস্কেপে তরঙ্গ তৈরি করতে আনুষ্ঠানিকভাবে নলিন নেগিকে তার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উন্নীত করেছে। নেগি তিনি কোম্পানির অন্তর্বর্তীকালীন সিইও এবং প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার 15 মাস পর তার এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তার ক্ষেত্রে। তিনি ভারত পে 2023 সালের আর্থিক বছরে অপারেশন থেকে একটি রাজস্বের উল্লেখযোগ্য 182% রেকর্ড তিনি বৃদ্ধি করেছেন। 2022 সালে ভারত পেতে তিনি যোগদানের আগে SBI কার্ডের মতো আর্থিক পরিষেবা সংস্থাগুলিতে সিনিয়র নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন এবং সেখানে CFO হিসেবে কাজ করেছিলেন। ভারত পে এটার প্রতিষ্ঠাতা আশিস গ্রোভার এবং শাশ্বত নাকরানি। 2018-তে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং সদর দপ্তর নতুন দিল্লি। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি স্পেস ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? উত্তরটা হচ্ছে সঞ্জনা সাংঘি। 2001 সালে সূচনা হওয়ার পর থেকে স্পেস ইন্ডিয়া দেশব্যাপী স্কুল পাঠ্যক্রমের সাথে জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ বিজ্ঞানকে একীভূত করার মিশন করেছে, যা 1000টি স্কুলে 1.5 মিলিয়নের বেশি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছে। সংস্থাটি রকেট বিজ্ঞানকে রহস্যময় করতে এবং মহাকাশ শিক্ষাকে সকলের জন্য অ্যাক্সেসযোগ্য করে তুলতে স্পেস ইন্ডিয়া ভূমিকা পালন করে। ইসরো নিবন্ধিত স্পেস টিউটর হিসেবে স্পেস ইন্ডিয়া ইসরো এবং নাসার সহযোগিতায় শিক্ষামূলক প্রোগ্রাম এবং নাগরিক বিজ্ঞান প্রকল্প পরিচালনা করে। এই অংশীদারিত্ব সংস্থাটি তার সহায়ক স্পেস আর্কেডের মাধ্যমে টেলিস্কোপ, দূরবীন এবং
স্টিম কিট সহ জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান পণ্যগুলির একটি বিস্তৃত পরিষেবা অফার করার অনুমতি দিয়েছে। তারা সম্প্রতি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী সঞ্জনা সাঙ্গিকে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন 6 নাম্বার। সম্প্রতি আরবিআই সাইবার জালিয়াতি বন্ধ করার জন্য কোন ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? অ্যাকচুয়ালি ব্যাংকের ওপর না, ব্যাংকের একটা অ্যাপ আছে, ব্যাংক অফ বরোদার একটা অ্যাপ আছে, এই অ্যাপটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অ্যাপটার নাম হচ্ছে বব ওয়ার্ল্ড। কিছুদিন আগেই তোমার এটা শুরু হয়েছিল। ব্যাংক অফ বরোদা ওয়ার্ল্ড অ্যাপ কেলেঙ্কারি সহ সাইবার জালিয়াতির ঘটনাগুলির বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2023 সালের অক্টোবরে বব ওয়ার্ল্ড মোবাইল অ্যাপে ব্যাংক অফ বরোদার গ্রাহকদের অনবোর্ডিং বন্ধ করে দেয়। অর্থমন্ত্রক এখন সাইবার নিরাপত্তা বাড়ানো এবং আর্থিক প্রতিষ্ঠানে যথাযথ অধ্যবসায় অনুশীলনকে জোরদার করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য এটা একটা কঠোর পদক্ষেপ। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা। 1935 পয়লা এপ্রিল কলকাতায় এটা প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে সদর দপ্তর মুম্বাই, আর বর্তমানে গভর্নর 25th গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। ব্যাংক অফ বরোদা এটি বহুজাতিক পাবলিক সেক্টর ব্যাংকিংয়ে আর্থিক সংস্থা। সদর দপ্তর ভদোদরা। প্রতিষ্ঠা করেছিলেন সায়াজিরাও গায়কওয়াদ। প্রতিষ্ঠা হয়েছিল 1908, আর বর্তমানে সি হচ্ছে দেবদত্ত চন্দ। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাকে 2024 সালের জন্য তরুণ গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটা উত্তরটা হচ্ছে অদ্বৈত নায়ার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নায়িকার সহ প্রতিষ্ঠাতা নায়িকা ফ্যাশন এর সিইও অদ্বৈত নায়ারকে 2024-এর ইয়াং গ্লোবাল লিডার হিসেবে নাম দিয়েছে। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি একজন পরিবর্তন প্রস্তুতকারী এবং উদ্যোক্তা হিসেবে নায়ারের অসাধারণ কৃতিত্বকে তুলে ধরে এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তরুণ নেতাদের মধ্যে তার স্থানকে নিশ্চিত করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অফ ইয়াং গ্লোবাল লিডার্স 40 বছরের কম বয়সী ব্যক্তিদের দেওয়া হয় যারা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই সম্মানিত গোষ্ঠীতে নায়ার নির্বাচনী তার ব্যতিক্রমী নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে। অদিত্য নায়ার, তিনি শুরু থেকে সৌন্দর্য এবং ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম নায়িকার অবিচ্ছেদ্য অংশ। তার মা ফাল্গুনী নায়ারের সাথে তিনি কাজ করেছেন। নায়িকার প্রতিষ্ঠাতা এবং কোম্পানির বৃদ্ধি ও সাফল্যে তার ভূমিকা হচ্ছে মুখ্য। যেহেতু নায়িকার কথা আসছে, অদিত্য নায়ারের কথা বলি। নায়িকা হলো একটা ই-কমার্স কোম্পানি যার সদর দপ্তর মুম্বাই। প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার, সিইও ফাল্গুনী নায়ার। মূল সংস্থা FSN ই-কমার্স ভেঞ্চার্স। প্রতিষ্ঠা হয়েছিল 2012 ভারতে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেহেতু কথাটা সংস্থার কথা আসছে, তো একটু বলি। বিশ্ব অর্থনীতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সুইজারল্যান্ডের একটা সংস্থা। চেয়ারপারসন হচ্ছে বর্জে ব্রেন্ট। প্রতিষ্ঠাতা হচ্ছে ক্লাউস শোয়াব। সদর দপ্তর সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা হয়েছিল 1971 সাল। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন অভিনেতা ভেলস বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে সম্মানিত হয়েছে? উত্তরটা হচ্ছে অভিনেতা রামচরণ। একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে চেন্নাইয়ের ভেলস বিশ্ববিদ্যালয় বিখ্যাত ভারতীয় অভিনেতা রামচরণকে সাহিত্যের সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। ওয়েলস ইউনিভার্সিটি 14তম বার্ষিক সমাবর্তনে এই সম্মানসূচক ডিগ্রি প্রদানের সাথে অন্যান্য বেশ কয়েকটি বিশিষ্ট পুরস্কারের সাক্ষী ছিল। ইভেন্টটি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যার মধ্যে চন্দ্রযানের প্রকল্প সমন্বয়কারী ডক্টর পি ভিরামুথুভেল, ত্রিবিট্রন হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও সিএমডি ডক্টর GS ভেলু এবং টেবিল টেনিস খেলোয়াড় এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অচন্ত শরৎ কমলও ছিলেন। বিনোদন শিল্পে রামচরণ অসাধারণ কিছু সিনেমার মধ্যে 2007 সালে চিরুতা এবং রঙ্গস্থলম তা সব থেকে বেশি তিনি বিখ্যাত হয়েছেন RRR মুভি করে, কারণ এটি তোমার অস্কার থেকে পুরস্কার পেয়েছে, অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছে। তো তিনি সম্প্রতি ভেলস বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে সম্মানসূচক ডক্টরেট সম্মানিত হলেন উপাধিতে। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বব্যাপী কততম ব্যস্ত বিমানবন্দরের মধ্যে রয়েছে? উত্তরটা হচ্ছে 10ম। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সম্প্রতি 2023 সালের বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির জন্য তার র্যাঙ্কিং প্রকাশ করেছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বার্ষিক 7.22 কোটি যাত্রী পরিচালনা করে তার 10ম স্থান অধিকার করেছে। এটা ডেটা কিভাবে সংগ্রহ করা হয়েছে? বিশ্বব্যাপী 180টির বেশি দেশ এবং অঞ্চল জুড়ে 2600টির বেশি বিমানবন্দর থেকে সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন ডিসকাস থ্রোয়ার পুরুষদের দীর্ঘস্থায়ী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন? উত্তরটা হচ্ছে মাইকোলাস অ্যালেকনা। ডিসকাস থ্রোতে লিথুয়ানিয়ার উদীয়মান তারকা মাইকোলাস অ্যালেকনা অ্যাথলেটিক্স ইতিহাসে নিজের নাম খোদাই করেছে। তিনি ইম্পর্টেন্ট কারণ রামোনায় ওকলাহোমা থ্রো সিরিজ মিটিং 21 বছর বয়সী অ্যালেকনা ট্রাক এবং ফিল্ডে সবচেয়ে দীর্ঘস্থায়ী পুরুষদের যে রেকর্ড ছিল সেটা ভেঙে ফেলেছেন। তিনি হচ্ছেন 74.35 মিটারে একটা অবিশ্বাস্য দূরত্বে ডিসকাস থ্রো করেছে। এর আগে 1986 সালে কিংবদন্তি জার্মান ডিসকাস থ্রোয়ার ইরগুয়েন সুল্ট দ্বারা সেটা সেট করা হয়েছিল, সেটা ছিল 74.08। এখান থেকে তিনি এই যে মাইকোলাস অ্যালেকনা 35 করেছে, 8 থেকে 35 এত বেড়েছে। যেটা 38 বছরের দীর্ঘতম ইতিহাসে এটা ছিল, সেটা সম্প্রতি ভেঙে গেছে 38 বছর পর। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।